সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটে নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানব ধন। এ কথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দেশের বিশিষ্ট কবি, সম্পাদক ও প্রতিবিম্ব প্রকাশকের স্বত্বাধিকারী আবুল খায়ের। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। খায়ের ভাই, আমাদের এটে নিউজের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, ইনশাআল্লাহ, আপনার দোয়ায়। খায়ের ভাই, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাহিত্য চর্চা প্রায় বিলুপ্তির পথে। এই বিলুপ্তির হাত থেকে সাহিত্য চর্চাকে বাঁচাতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? এখানে আপনি ঠিকই বলেছেন, আমাদের সাহিত্য চর্চা বিভিন্নভাবে কমে গেছে এবং স্টুডেন্টদের স্কুল পর্যায়ে সেটা আরও কমে গেছে। এখানে শিক্ষকদের একটা অগ্রণী ভূমিকা নিতে হবে এবং সরকারিভাবে যদি কোনো প্রণোদনা এবং নীতিমালা তৈরি করে দেওয়া হয়, যেটা বাধ্যতামূলকভাবে সাহিত্য চর্চাটা করা উচিত, তখনই এই কাজটা আমি বাড়বে বলে আমি মনে করি। আপনি জানেন, বাংলাদেশে অনলাইনে বই বিক্রির হার ক্রমান্বয়ে বাড়ছে। এভাবে যদি অনলাইনে বিক্রির হার বাড়ে, তাহলে বইমেলা কি হুমকির সম্মুখে পড়বে? আপনি এ ব্যাপারে কি বলবেন? হুমকির সম্মুখে হয়তো পড়বে না। অনলাইনে মানুষ যেহেতু বেশি ইউজার, সেক্ষেত্রে বইয়ের বিক্রিও বাড়বে, এটা হলো ভেরি লজিক্যাল। কিন্তু প্রিন্ট ভার্সন বইয়ের চাহিদা সবসময়ই থাকবে। আমি মনে করি পাঠক যদি বাড়ে, বই বিক্রিও বাড়বে এবং মেলাও হুমকির সম্মুখীন হবে না। এই পাঠককে বাড়াতে হলে আমাদের কি দরকার? সরকারিভাবে প্রণোদনা দিতে হবে এবং বেসরকারিভাবে বিভিন্ন সংস্থার এগিয়ে আসতে হবে। পাঠক বাড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিতে হবে। এই যে বললেন সরকারিভাবে প্রণোদনার কথা বললেন, আপনি জানেন অনেকেই অভিযোগ করেন বইয়ের দাম বেশি। এই দাম কমাতে হলে, যদি বেশি হয়ে থাকে, দাম কমাতে হলে আমরা কি কি প্রযুক্তির পদ্ধতি এবং ব্যবস্থা করলে বইয়ের দাম কমানো সম্ভব? বইয়ের সাথে যে তার উপকরণ, বিশেষ করে কাগজের বাজার সবসময় অস্থিতিশীল এবং মেলা আসলে এটা আরও বেড়ে যায় এবং ডলারের সাথেও যেহেতু এটা রিলেটেড। আরেক দিকে বলবো, যখন বই মেলা আসে তখন অনেক কিছুরই এই চাপটা বেড়ে যায়, চাপের কারণেও দামটা বেড়ে যায়। তো যেহেতু উপকরণের দাম বেড়ে যাচ্ছে, একটা বই পাঠকের হাতে যাওয়া পর্যন্ত অনেক স্টেপ পার হয়ে কিন্তু বইটা পাঠকের হাতে যায়। প্রত্যেক স্তরেই কিন্তু এই খরচটা বেড়ে যাচ্ছে। তো সেটাকে যদি সরকার শক্তভাবে এটাকে যদি হ্যান্ডেল করতে পারতো এবং কিছু বই যদি সরকারিভাবে প্রত্যেক লেখকের কিছু সংখ্যক বই যদি তারা কিনে নিত, তাহলে লেখকও উপকৃত হতো, প্রকাশকও উপকৃত হতো এবং তারা তখন সাবসিডি দিয়েও বই করতে বই তো সরকার কিনছে, সামান্য কিছু বই সরকার কেনে এবং সেটাও একেবারেই আপনি চাচ্ছেন ব্যাপকভাবে প্রত্যেকের, সব প্রকাশক থেকে নিতে, প্রত্যেক লেখকের প্রত্যেকটা বই একটা নির্ধারিত পরিমাণ, সেটা 100 হতে পারে, 200 হতে পারে, 50টা হতে পারে, সরকার যদি কিনে নিত, তাহলে লেখক হিসেবে লেখকও অনুপ্রাণিত হতো এবং সেই যে লেখক তার সেটা এস্টাবলিশমেন্টটা হতো এবং এখানে প্রকাশকরাও যেহেতু তারা ফাইন্যান্সিয়ালি একটু সাপোর্ট পেত এবং তারাও কিন্তু বইয়ের দামটা কম রাখতে পারে। কিন্তু অভিযোগ রয়েছে আপনারা ভালো মানের বই বের করতে পারছেন না অনেক ক্ষেত্রে। এই অভিযোগ থেকে কিভাবে বের হবেন? ফাইন্যান্সিয়াল সলভেন্সি ইম্পর্টেন্ট। এটা লেখক এবং প্রকাশকের ক্ষেত্রে দুইজনের যৌথ প্রয়াসেই কিন্তু একটা বই বের হয়। এখানে দুইজনেরই ভূমিকা নিতে হবে। আগে একটি বই বের হওয়ার জন্য পাঠক অপেক্ষা করতেন, আমার প্রিয় লেখকের বইটি কবে বের হবে। সেই অপেক্ষার কালচার কি এখন আছে বলে মনে করেন? সত্যি বলতে কি, হুমায়ুন আহমেদ তার প্রয়াত হওয়ার পর
আমরা সেই মানের আর কোনো লেখককে পাইনি, যে লেখকের বইয়ের জন্য পাঠকরা ওদের আগ্রহে অপেক্ষা ভিড় জমিয়ে রাখতো। সেই গ্যাপটা আর কেউ ফিল আপ করতে এই পারে। গ্যাপ পূরণ করতে হলে আমাদের কি করা উচিত বলে আপনি মনে লেখক করেন? তৈরিতে সরকারের বিভিন্ন মেয়াদি, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী কর্মসূচি হাতে নিতে হবে, এবং এখানে বেসরকারি যারা উদ্যোক্তা আছে তাদেরকেও যদি এগিয়ে এসে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই কাজটাকে যদি ত্বরান্বিত করা যেত, তাহলে কিছুটা হলো কাজ হতো। আপনি সমাজ জীবনকে কিভাবে উপলব্ধি করেন এবং আপনার মানব দর্শন এবং জীবন দর্শন কীরকম? শুদ্ধ সাহিত্য চর্চাই একটি আলোকিত জীবন গড়ার প্রত্যয় আমি মনে করি। আর শুদ্ধ সাহিত্য এবং সংস্কৃতির চর্চাই একটি শুদ্ধ জাতি এবং সমাজ বিনির্মাণ করা সম্ভব। আর আমার জীবন দর্শন, আমি মনে করি আমরা দুনিয়াতে আসছি, চলে যাব, এটা যেমন সত্য, সুতরাং আমাদের এমন কিছু কাজ করে যেতে হবে যেটা আমরা চলে যাওয়ার পরেও বহমান থাকে। লেখা হোক আজ ও আগামীর, আমি এই দর্শনটাই ধারণ করি। আপনি একজন প্রকাশক, আপনি জানেন, উপলব্ধি করেন যে অনেকে বলতে শোনা যাচ্ছে যে বাংলাদেশে কবিতার বইয়ের পাঠক কমে যাচ্ছে বা দূরে সরে যাচ্ছে। এখন যদি আমি প্রশ্ন করি, কবিতার পাঠক সরে যাচ্ছে নাকি কবিতা থেকে কবি নিজেই সরে যাচ্ছে, আসলে বিষয়টি কি? কথা দুটাই সঠিক। কিছু ক্ষেত্রে হ্যাঁ, কবিরাও তাদের জায়গাটা ধরে রাখতে পারছে না, এটা যেমন সত্য। আবার সেটা যুক্তি কারণও আছে, যেমন আমরা এখন যেমন উত্তর আধুনিক কবিতা বলে যা চালিয়ে দিচ্ছি, এটা আসলে আদৌ কবিতা হচ্ছে কি না এটা নিয়ে বিতর্ক আছে। কবিতাকে কবিতার মতো কবিতা যেন মনে হয়, যদি কবিতাই হয় অবশ্যই তার পাঠক থাকবে, এবং যারা ভালো লেখে তাদের এখনো আমি মনে করি পাঠক আছে। আপনি শুদ্ধ ভালো কবিতার কথা বলছেন, জি, শুদ্ধ সাহিত্য চর্চা, যেটা শুদ্ধ কবিতা, বিশুদ্ধ একদম। তাহলে একজন লেখককে জনপ্রিয় হতে হলে, একজন কবিকে, কথা সাহিত্যিককে জনপ্রিয় হতে হলে সেই লেখকের কি কি গুণ থাকা জরুরি বলে আপনি মনে করেন? লেখকরা আসলে পাবলিক প্রপার্টি বলা হয় ইন্টারন্যাশনালি, সেই জন্য তারা সাধারণ মানুষের মতো না, তারা সাধারণ মানুষ থেকে একটু একটু হলেও উপরের শ্রেণীর জীব আমি মনে করি। তো তাদের চাল চলন, কথাবার্তা, তাদের আচরণ সব কিছুতে সেই রকম থাকতে হবে। নিজেকে কবি বা লেখক পরিচয় দেওয়ার পরপরই তার এই দায়িত্বটা চলে আসে। আমি চাইলেই একটা অন্যায় করতে পারবো না, চাইলেই আমি সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী, আইন বিরোধী কোনো কাজ করতে পারবো না। আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হোক, কারো আঘাত আসুক, এই কাজগুলো তারা করবে না, তারা অতি বিনয়ী হবে। তাদের দেখে মানুষ যেন বুঝতে পারে এটাই এটা অনুকরণীয় আদর্শ। এবার আপনার কাছ থেকে একটি কবিতা শুনব। ধন্যবাদ আপনাকে। দীর্ঘশ্বাসের সাথে বসবাস, এই ভালো, বইটির নাম খুব ভালো। গ্রন্থ থেকে কিছু অংশ পড়ছি। কবিতার নাম আমরা আগামীর কণ্ঠস্বর। রাজার সন্তান হবেন রাজা, মহারাজা, নাদুস নুদুস চেহারাটাও তাজা, বেশ তাজা। গরিব হবে আরো গরিব, আরো সেবা দাস। চক্রবৃদ্ধি ঋণ, প্রতারণার ফাঁদে গলায় ঝুলবে ফাঁস। কঙ্কালসার শরীর আর চলে না, আর চলে না। আমরা এমন করে নীরব থাকতে পারি না, পারি না। শিক্ষিতরা ঢুকবে ঘরে, গুমরে কাঁদবে নীরবে। মূর্খরা নেতার নেতা, পাতি নেতা থাকবে সরবে। দাসীর ছেলে মনিব হয়ে করবে যে শাসন, মান্যজনের ইজ্জত হানির থাকবে আয়োজন। তেলবাজে দৌরাত্ম্য দেখে সহ্য হবে না, আমরা এমন করে নীরব থাকতে পারি না, পারি না। অনিয়মটাই নিয়ম হয়ে ছড়াবে যে সৌরভ, নিয়ম নীতির মাথা খেয়ে করবে যে গৌরব। সুন্দরবনের সৌন্দর্য হানির চলে যদি উৎসব, হাজারো দর্শিতার জীবন নিয়ে দর্শকের মহোৎসব। বাধা দিয়ে সাদা গায়ে কাদা কেউ লাগাবে না, আমরা এমন করে নীরব থাকতে পারি না, পারি না। বাহ, সুন্দর একটি কবিতা। খায়ের ভাই, আপনি যেহেতু একজন প্রকাশক,
আবার যাব আপনার কাছে বইমেলা নিয়ে। এবারের ২১-এর বইমেলায় আপনি কি চান কি চান না, এ ব্যাপারে আপনি কি যুক্তি দাঁড় করাবেন? বইমেলা কি এবার সফল হচ্ছে বলে আপনি মনে করেন? আপনি ঠিকই বলেছেন, বইমেলা এবার একটা এক্সপেরিমেন্টাল আমি মনে করি হচ্ছে। আমরা মুসলিম প্রধান দেশ, আমাদের এখানে রোজা থাকবে, পৌষ পার্বণ সবই থাকবে, এবং ঋতু পরিবর্তনের পাশাপাশি এটা আবার চলেও আসবে যখন তখন, এখানে কারো হাত নাই। তো রোজার মাসে মেলা হবে, এটাই স্বাভাবিক। এটাকে যদি আমরা সহজভাবে নিই, আমরা ঈদের কেনাকাটার সামনে তার পাশাপাশি যদি আমরা 2টা বই কিনে নিই, উপহার দিই আমরা প্রিয়জনকে গিফট হিসাবে, তাহলে বই বাজারটা অনেক দূর এগিয়ে যেতে পারে। আমি ইতিবাচকভাবে যদি দেখি, এটা অনেক ভালো একটা এফোর্ট আসতে পারে। সেটা ঈদের আগে আমরা বলতে পারবো, এখনও যদিও আমরা এখনও জানি না কি হবে। বইমেলা কি নতুন লেখক সৃষ্টিতে সফল বলে মনে করেন? এই যে বইমেলা হয়, এখানে অনেক তরুণ লেখকরা থাকেন, তরুণ কবিরা থাকেন। সেই তরুণদের মধ্যে আমি দেখেছি যে অনেক লেখক, তরুণ কবি, সাহিত্যিক হারিয়ে গিয়েছে বিগত দিনে। আগামীতে এই বইমেলা যাতে তরুণ লেখকদের প্রতিষ্ঠিত করার ব্যাপারে বইমেলার কি ভূমিকা রাখা উচিত বলে আপনি মনে করেন? আপনি ঠিকই বলছেন, বইমেলায় নতুন লেখক সৃষ্টির একেবারে প্রথম ধাপ আমি মনে করি। তো একটা নতুন লেখকের তার প্রথম প্ল্যাটফর্মে হলো বইমেলা। বইমেলা টার্গেট করেই তারা বই প্রকাশ করে, এবং নতুনদের মধ্যে যারা ভালো করে তারা টিকে যায়, যারা ভালো করবে না তারা কালের গর্ভে হারিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে বইমেলাকে অবশ্যই অগ্রণী ভূমিকা নেওয়ার সুযোগ আছে এখানে। নতুনদের যদি কোনোভাবে প্রণোদনা দেওয়া যায়, ভালো লেখকদের আইডেন্টিফাই করে তাদেরকে যদি তাদের মেধা মননের মূল্যায়ন করে যদি কোনোভাবে তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট এফোর্ট দেওয়া যায়, তবে অবশ্যই বইমেলার এটা দায়িত্ব পালনের একটা সুযোগ আছে। এই যে অর্থনৈতিক কথা বলছেন, কিন্তু অনেককে বলতে শুনি এটা তো আসলে বাণিজ্যিক মেলা না, এটা ২১-এর চেতনা। তো আপনার কাছে যদি প্রশ্ন করি, এই বইমেলা ২১-এর চেতনা কতটুকু বহন করছে বলে আপনি মনে করেন? ২১-এর চেতনা আমাদের সব মানুষের, বাংলাদেশিদের আবেগের জায়গা। তো ২১-এর চেতনা একসময় একটা প্রেক্ষাপট ছিল, এখন আরেকটা প্রেক্ষাপট, আগামীতে আরও প্রেক্ষাপট চেঞ্জ হবে। তো আবেগটা তো থাকবেই, তবে এটা কম বেশি হতে পারে, কারণ প্রজন্ম থেকে প্রজন্মে আবেগটা চেঞ্জ হয়। তো এখন যেটা মনে হচ্ছে এটাকে পজিটিভলি নিতে হবে। আর দ্বিতীয়ত, বইমেলা শুধু ২১শে ফেব্রুয়ারিতেই হতে হবে এগুলা থেকে বেরিয়ে আসা উচিত, কারণ যৌক্তিক এবং বাস্তবতাকে মেনে নিয়েই কিন্তু এগিয়ে যাওয়া উচিত আমি মনে করি। আপনাদের প্রকাশকদের বিরুদ্ধে একটি অভিযোগ শোনা যায় যে বইমেলার মান নিয়ে, বইমেলার এই মান নিয়ে যেহেতু এত প্রশ্ন শোনা যায়, কিন্তু প্রত্যেক প্রকাশনীতে সম্পাদনা পর্ষদ থাকাও জরুরি। কোনো কোনো প্রকাশকে যে নেই তা না, কোনো প্রকাশনীতে আছে। আপনি কি মনে করেন সরকারিভাবে প্রত্যেক প্রকাশনীতে একটি সম্পাদনা পরিষদ গঠন হোক, যেটা সরকার নিয়ন্ত্রণ একদমই করবে? একটা নীতিমালা থাকা উচিত, অথবা যদি এটাকে একটু ফলো আপ দেওয়া যায় যে বইয়ের মান, লেখাগুলি সম্পাদিত কিনা, দেখা যায় ভুলভাল বানানে বই বের হয়ে যাচ্ছে, তো সেখানে কিছু অপেশাদার প্রকাশকরা এই কাজ করে। আমরা আমাদের মতো বা আমার চেয়ে যারা আরেকটু ভালো প্রকাশক আছেন, তাদের সম্পাদনা পরিষদ থাকে, তাদের প্রুফ রিডার থাকে, এবং সবগুলা স্টেপ পার করেই কিন্তু একটা ভালো গুণগত মানের বই পাঠকের হাতে যায়। কিভাবে বেড়ে উঠলেন? কেমন ছিল আপনার শৈশবকাল? ছোটবেলা আমার জন্ম নোয়াখালী সেনবাগে মোহাম্মদপুর গ্রামে। আমিও বাংলাদেশের অন্য 10জন যেভাবে বেড়ে উঠে শৈশব কৈশোর একইভাবেই ছিল। আর শহরে এসেছি পড়ালেখার জন্য, ঢাকা তিতুমির এবং ঢাকা কলেজ, চারুকলা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি। সর্বশেষ ন্যাশনাল ভার্সিটি থেকে ল করেছি, মাস্টার্স করেও ল করেছি, পিজিডিএম করেছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপরে, এবং অ্যাব্রোড 2টা ট্রেনিং আছে আমার, একটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনালি 2টা ডিগ্রি আছে এখানে। আপনি একজন প্রকাশক, আজকে দর্শকদের উদ্দেশ্যে আগামীর বইমেলা নিয়ে আপনি কি মেসেজ দিবেন? আগামীর বই মেলা আমি মনে করি মেলা কর্তৃপক্ষ আরও যত্নশীল হবেন, তারা তাদের প্রস্তুতি
আরও বেশি শানিত হতে হবে। এখানে প্রকাশকদেরকেও ইনভলভ করতে হবে, যারা প্রথিতযশা প্রকাশক তাদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বইটা মেলাটা যদি করা হয়, বাঙালির আবেগের জায়গাটা আরও বেশি অবশ্যই অবশ্যই মূল্যায়ন হবে। খায়ের ভাই, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটিএন বা নিউজের সামনে পিছনে যত কলা কৌশলী আছেন সবাইকে শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা বইমেলা আসবেন, বই উপহার দেবেন বন্ধুদের, এবং এটা সারা বছরই চালু রাখবেন। অবশ্যই একজন লেখকের জন্য, একজন প্রকাশকের জন্য আপনার একটা বই কেনা একটা ভূমিকা রাখতে পারে। অবশ্যই। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম দেশের বিশিষ্ট প্রকাশক, সম্পাদক, কবি আবুল খায়েরের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।